গ্রেড কম্পেনসেশন এটা গেটের রেসপেক্টে একটা খুব ইম্পর্টেন্ট টপিক। ফার্স্ট লেট আস জাস্ট সি দ্য ফর্মুলা। গ্রেড কম্পেনসেশনের ফর্মুলা হচ্ছে এরকম যে ইটস 30 প্লাস আর ডিভাইড বাই আর পার্সেন্টেজ, ওকে, or 75 divided by r in percent। এর মধ্যে যেটা মিনিমাম সেইটাকে গ্রেড কম্পেনসেশন হিসেবে ধরা। এবার প্রশ্ন আসতে পারে হঠাৎ করে আমি গ্রেড কম্পেনসেট করতে চাইছি কেন এবং কখন করা হয়। আর দেখে বুঝতে পারছো যে এটা একটা রেডিয়াস অফ কার্ভের কথা বলা হচ্ছে এবং এই গ্রেডটার মানে হচ্ছে, এবং এই গ্রেড কম্পেনসেট করা হয় হচ্ছে হিলি রিজিয়নের জন্য বা হিলি রোডসের জন্য। ঠিক আছে, প্রথমত যেটা সেটা হচ্ছে যে হিলি রোডের গ্র্যাডিয়েন্ট মানে লম্বালম্বি বলছি, মানে রোড যদি এরকমভাবে যায় তাহলে দিস গ্র্যাডিয়েন্ট ইজ ভেরি হাই, স্টিপ রোড হয়। তো সেখানে সেই স্টিপ রোডের মধ্যে হঠাৎ করে যদি একটা রেডিয়াস ঢুকে যায় তখন তার যে কিউমুলেটিভ এফেক্ট, তো সেখানে অনেক সময় যেটা করা হয় সেটা হচ্ছে যে যখনই তোমার রেডিয়াসটা কম হবে, রেডিয়াস কম হওয়া মানে খুব শার্প বেন্ড, রেডিয়াস কম হওয়া মানে খুব অল্প টাইমের মধ্যে তুমি অনেকটা ঘুরে যাচ্ছ, তার মানে খুব শার্প বেন্ড হচ্ছে। তখন যেটা করা হয় সেটা হচ্ছে যে খুব শার্প বেন্ড হচ্ছে এবং স্টিপ, এই দুটো একসাথে রাখা হয় না, যেটা করা হয় সেটা হচ্ছে গ্রেডটাকে নামিয়ে দেওয়া হয়। ঠিক আছে, মানে ধরো যদি এরকমভাবে এটাকে ইয়ে করি যে এরকম ছিল একটা তোমার, মানে এটা একটা স্টিপ গ্রেডিয়েন্ট যদি থাকতো তাহলে সেটা হয়তো এরকমভাবে তুমি যেতে রোডটা। তো সেটাকে এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে রেডিয়াস তুমি কমাতে পারবে না, কারণ রেডিয়াসটা তোমার ওই বেন্ডটুকু দরকার, কিন্তু হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান কম্পেনসেট দ্য গ্রেড। বোঝা যাচ্ছে? মানে আমি জাস্ট একটু 3D এফেক্ট বোঝানোর চেষ্টা করছি। রোডটা যেভাবে মুভ করতে পারতো আগে, ঠিক আছে, ডিপেন্ডিং আপন ইটস রেডিয়াস, তুমি সেটাকে খানিকটা নামিয়ে দিলে। এই যে গ্র্যাডিয়েন্টটা কমিয়ে দেওয়া, আমি এবার যদি একটু লঙ্গিচুডাল প্রোফাইল দিয়ে বলি, এটা যদি ইনিশিয়াল গ্রেড থাকতো আর আমি কতটা কম্পেনসেট করলাম, মাথায় রাখবে এটা হচ্ছে ইনিশিয়াল গ্রেড, এটা হচ্ছে গ্রেড কম্পেনসেশন। এটা হচ্ছে গ্রেড কম্পেনসেশন। অর্থাৎ সাপোজ কোনো একটা রোডের ক্ষেত্রে এক্স্যাক্টলি এরকমই একটা প্রবলেম গেটেও এসেছিলো, যে ইনিশিয়ালি ধরা যাক আমার এই যে রোডটা, তার যে গ্র্যাডিয়েন্ট ছিল সেটা হচ্ছে 6%, তার যে স্লোপ ছিল সেটা হচ্ছে 6%। মানে কিছুই না, 0.06 ইজ দ্য ভ্যালু অফ ট্যান থিটা। তার মানে এখানে যদি যে অ্যাঙ্গেলটা ছিল সেটা যদি ট্যান থিটা হয়, সো ট্যান থিটার ভ্যালু হচ্ছে 0.06। সিম্পল। জাস্ট একটা জিনিস মাথায় রাখবে, কারণ অলরেডি আমরা সুপার এলিভেশনের ব্যাপারটা দেখেছি, ফলে সেটার সাথে একটু কনফিউশন হতে পারে। সুপার এলিভেশনের যে গ্রেডিয়েন্টটা থাকে সেটা কিন্তু হচ্ছে ল্যাটারালি, মানে ইফ দিস ইজ ইউর রোড, ঠিক আছে, সেই রোডের যে ল্যাটারাল ডিরেকশন, সেই ল্যাটারাল ডিরেকশানে ব্যাপারটাকে এলিভেট করা হয়, নট ইন দ্য লঙ্গিচুডাল ডিরেকশন। গ্রেড কম্পেনসেশন আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই গ্রেড কম্পেনসেশনটা কিন্তু হচ্ছে বেসিক্যালি একটা লঙ্গিচুডাল প্রোফাইলে ব্যাপারটা ভাবো। সো সুপার এলিভেশন ইজ অল অ্যাবাউট দ্য ল্যাটারাল ক্রস সেকশন বলা উচিত, আর গ্রেড কম্পেনসেশন হচ্ছে বেসিক্যালি লঙ্গিচুডাল সেকশন। এটা একটা বেসিক ডিফারেন্স আছে, এখানে কোনো কনফিউশন না হয়। তো ট্যান থিটা ইজ 0.06 ওভার হিয়ার। 6% ছিল, তো কোনো একটাভাবে দেখা গেল যে আমার যে গ্রেড কম্পেনসেশনের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এলো সাপোজ 1%, সাপোজ, তাহলে ছিল 6%, আমি কম্পেনসেট করলাম 1%। গ্রেড কম্পেনসেশন ফর হিলি রোডস মানে রেডিয়াসও আছে বা স্টিপও আছে, ফলে সেইটাকে আমি একটু স্টিফনেসটা কমাচ্ছি, এটাকে কম্পেনসেশন বলা হয়। তো ফাইনালি যে কম্পেনসেটেড গ্রেড যেটা থাকবে, দেখো অনেকগুলো টার্ম আছে, টার্মগুলো যেন মাথার মধ্যে থাকে। একটা হচ্ছে ইনিশিয়াল গ্রেড যেটা ছিল সেটা হচ্ছে 6%, ঠিক আছে, ইনিশিয়াল গ্রেড, ওকে, ইনিশিয়াল গ্রেড ছিল হচ্ছে 6%। গ্রেড কম্পেনসেশন এটা হলো 1%। অডিও মিউট করো। তাহলে কম্পেনসেটেড গ্রেড মানে আফটার কম্পেনসেশন যে গ্রেডটা আমরা পাচ্ছি, এখন যে গ্রেডটা আমরা নিয়ে কাজ করবো, দ্যাট ইজ 6 - 1 5%। ঠিক আছে, এটা হচ্ছে আমার কম্পেনসেটেড গ্রেড। এখানে একটা জিনিস বলে রাখা ভালো বা তোমাদেরও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে
4%-এর নিচে যদি কোনো গ্রেডিয়েন্ট থাকে তাহলে সেখানে কোনো রকম গ্রেড কম্পেনসেশন করা হয় না। 4%-এর নিচে যদি কখনো গ্রেডিয়েন্ট থাকে তাহলে সেখানে গ্রেড কম্পেনসেশনের দরকার হয় না। নো গ্রেড কম্পেনসেশন বিলো 4%। ঠিক আছে, মানে স্টিফনেসটা যদি এরকম থাকে যে হিলি ডিজাইন মানে সবসময় তো এরকম উঠতে থাকছে না, 10 ডিগ্রি 15 ডিগ্রিতে সবসময় তো থাকে না, কখনো এরকম থাকতে পারে যে কোথাও একটা ফ্ল্যাট থাকলো বা একটু কম স্টিফ থাকলো। তো যদি 4% হয় তার মানে তুমি 100 মিটার গেলে 4 মিটার উঠছে, এরকমভাবে যদি কোনো একটা স্লোপ থাকে বা তার নিচে কোনো স্লোপ থাকে তাহলে সেখানে আমরা গ্রেড কম্পেনসেট করি না বা করার দরকার হয় না। সেটা একটা অনাবশ্যক ব্যাপার আর কি, মানে সেখানে খরচা বেশি হয় অযথা। বিলো 4%, দ্যাট ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। এইবার এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ধরা যাক আমাদের কাছে ইনিশিয়াল একটা গ্রেড ছিল, সেটা হচ্ছে সাপোজ 5%। ইনিশিয়াল গ্রেড হচ্ছে 5%। আর আমি এই যে ক্যালকুলেশনটা দেখে বুঝতে পারছো যে আর রেডিয়াস অফ কার্ভ বলা থাকবে বা তোমার হাতে থাকবে, সো ইউ ক্যান ইজিলি পুট দ্য রেডিয়াস অফ কার্ভ। এগুলো একটু রিভিশনের ব্যাপার, সবসময় মাথায় থাকে না। রেডিয়াস অফ দ্য কার্ভ কখনো যদি আমি এখানে পুট করে দিই তাহলে উইল বি গেটিং দ্যাট গ্রেড কম্পেনসেশন ভ্যালু হুইচ ইজ দ্য মিনিমাম অফ দিস টু। তো সেইটার ভ্যালু আমি পেলাম সাপোজ অ্যাজ 1.5%। সাপোজ for any kind of radius of curve we have got grade compensation as what 1.5। তাহলে তোমরা আমাকে বলো যে হোয়াট উইল বি ইয়োর ফাইনাল গ্রেডিয়েন্ট, মানে কোন গ্রেডিয়েন্টটা নিয়ে তুমি ফাইনালি কাজ করবে, মানে কম্পেনসেটেড গ্রেড যদি আমি বলি, ওকে, হোয়াট উইল বি আওয়ার কম্পেনসেটেড গ্রেড। সিজি মানে কম্পেনসেটেড গ্রেড কত হবে? কত না 3.5 হবে, 3.5 হবে। 4%-এর নিচে আমি কখনো যাব না। তো যদিও তুমি ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছ যে 3.5 আসছে, আমরা কখনোই 4%-এর নিচে যাব না। কম্পেনসেটেড গ্রেড যেটা হবে সেটা হচ্ছে যে ফাইনাল যে গ্রেডিয়েন্ট আমরা রাখবো সেটা হচ্ছে 4%। এইবার অঙ্কটা উল্টো দিকে ঘুরে গেল, ছিল 5%, ফাইনালি আমি ইউজ করছি কম্পেনসেটেড গ্রেড অ্যাজ 4%। সো হোয়াট ইজ ইউর গ্রেড কম্পেনসেশন? তার মানে এবার কোশ্চেনটা এরকমভাবে হবে, তাহলে তুমি ফাইনালি এই পার্টিকুলার কেসটাতে কতটা গ্রেড কম্পেনসেশন দিলে, কতটা তোমার গ্রেড কম্পেনসেশন হলো, তুমি কতটা গ্রেড কম্পেনসেশন ইউজ করলে? 1%। এইটা যেন মাথায় থাকে। আমরা কখনোই 4%-এর থেকে নিচে নামবো না, কারণ ইট বেসিক্যালি টেন্ডস টু লেস ইকোনমিক ডিজাইন। ওকে, নেক্সট। এটা অ্যাকচুয়ালি আইআরসির রেকমেন্ডেশন। ওকে, নেক্সট ট্রানজিশন কার্ভ। ট্রানজিশন কার্ভ আমরা কিছুটা দেখেছি আগে, বাকিটা দেখে নিই। আচ্ছা, তো ট্রানজিশন কার্ভ কত রকমের হয় আমরা এর আগে দেখেছি। স্পাইরাল যেটা, সেটাকে ক্লথয়েড বলা হয়। কেউ একজন জিজ্ঞাসা করছিল। এই যেটা হয় সেটা হচ্ছে যে কিউবিক প্যারাবোলা হয়। স্পাইরাল মানে কিউবিক স্পাইরাল অ্যাকচুয়ালি, কিউবিক প্যারাবোলা, বার্নৌলিস লেমনিস্কেট। सर स्पाइरल और কি লিখেছে দুটো? ক্লথয়েড, স্পাইরাল অর ক্লথয়েড। আচ্ছা, হয়ে গেল ট্রানজিশন কার্ভ, মানে হয়ে যায়নি এই আর কি। সো দিজ আর দ্য টিপিক্যাল ট্রানজিশন কার্ভ হুইচ উই জেনারেলি ইউজ। এবার
লেন্থ অফ ট্রানজিশন কার্ভ আমরা ফাইন্ড আউট করব। লেন্থ অফ ট্রানজিশন কার্ভ দুরকমভাবে ফাইন্ড আউট করা হয়, দুরকম না, অনেক রকমভাবে ফাইন্ড আউট করা হয়। বোঝার চেষ্টা করো, ট্রানজিশন কার্ভের লেন্থ ফাইন্ড আউট করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টাস্ক, এবং সেখানে গেট সবসময় একটু ফোকাস করে। ফার্স্ট টাইপ যেটা, সেটা হচ্ছে লেন্থ অফ ট্রানজিশন কার্ভ বাই রেট অফ চেঞ্জ অফ সুপার এলিভেশন। ফার্স্ট এটা অলরেডি আমরা দেখেছিলাম, সেই যে বলেছিলাম রেডিয়াল, আচ্ছা রেডিয়াল বাই রেট অফ চেঞ্জ অফ রেডিয়াল অ্যাক্সেলারেশন একটা, আর একটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ সুপার এলিভেশন। আমি সুপার এলিভেশনটা বলিনি, এখন বলছি। রেট অফ চেঞ্জ অফ সুপার এলিভেশনের বেসিক যে আইডিয়াটা সেটা নিশ্চয়ই খেয়াল আছে, যে আমরা স্ট্রেট লাইন থেকে কোনো একটা স্ট্রেট পার্ট থেকে সার্কেলে মুভ করছি, সার্কেলের যে রেডিয়াস সেটা কনস্ট্যান্ট থ্রু আউট, যেহেতু সেটা সার্কেল, তো সার্কেলের শুরু থেকে শেষ পর্যন্ত রেডিয়াসটা কনস্ট্যান্ট থাকবে, স্ট্রেট লাইনের রেডিয়াস থাকবে ইনফাইনাইট। মাঝখানে আমি ট্রানজিশন কার্ভ দেবো, এই ট্রানজিশন কার্ভের, তার মানে স্ট্রেট লাইন, যখন আমি স্ট্রেট লাইনে থাকবো তখন কোনো সুপার এলিভেশন নেই, যখন আমি সার্কুলার কার্ভে ঢুকে যাবো তখন সুপার এলিভেশন আছে। মাঝখানে যে সুপার এলিভেশনটা, সেই সুপার এলিভেশনটা আমি ক্রমাগত গ্র্যাজুয়ালি চেঞ্জ করতে করতে যাব। তার মানে যখন স্ট্রেট লাইনে আছে তখন কোনো সুপার এলিভেশন নেই, যখন সার্কুলার পার্টে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, রেফার টু প্রিভিয়াস ক্লাস অফ কার্ভ। আমি এখানে কার্ভে তখন অলরেডি বলে দিয়েছিলাম যে কখনো যখন এটা সার্কুলার পার্টে ঢুকছে তখন এরকম একটা সুপার এলিভেশন দিচ্ছ, সাপোজ একটা 0.03 একটা সুপার এলিভেশন দিচ্ছ, বা 0.4 দিচ্ছ সাপোজ। ম্যাক্সিমাম ভ্যালু হয় রোলিং বা প্লেন রোলিং ট্রেনের জন্য 0.07, তো আমি এখানে 0.04 প্রোভাইড করতে পারি। এটা হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক আছে, এটা হচ্ছে যখন তুমি স্ট্রেট লাইনে আছো, আর এটা যখন তুমি সার্কুলার কার্ভে আছো। মাঝখানের যে পার্টগুলো, সেখানে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা কন্টিনিউয়াসলি এটাকে ইনক্রিজ করতে থাকবো। সাপোজ এটা হচ্ছে 0.01, এটা হচ্ছে 0.02, আমি ট্যান থিটার ভ্যালু বলছি অ্যাকচুয়ালি, ওকে, ইয়ের ভ্যালু 0.02, ইয়ের ভ্যালু 0.03, দিয়ে এখানে এটা 0.04 হয়ে গেল। সো এটা একটা স্মুথ ট্রানজিশন হয়। ট্রানজিশন কার্ভের মেন আইডিয়াটাই এটা, যে আমার যে সুপার এলিভেশন, সেই সুপার এলিভেশনটা আমি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবো। তার মানে অল দিজ আর ফ্রম ট্রানজিশন কার্ভ। ঠিক আছে, কারো যদি ছবিটা আরেকবার দেখার ইচ্ছা থাকে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। এটা ছিল আমার স্ট্রেট পার্ট, এটা ছিল হচ্ছে সার্কুলার পার্ট, ঠিক আছে, সার্কুলার কার্ভ আর কি। এর মাঝখানে আমরা আমাদের যে ট্রানজিশন কার্ভ, সেই ট্রানজিশন কার্ভটাকে ডিপ্লয় করেছিলাম। তার মানে এই যে ক্রস সেকশনটা, এই ক্রস সেকশনটা হচ্ছে জাস্ট স্ট্রেট লাইনে যে কোনো একটা পয়েন্ট ভাবতে পারো, জাস্ট জাংশনও ভাবতে পারো। এটা হচ্ছে 1, তাহলে 1-এর প্রোফাইলটা হচ্ছে এরকম, 2, 3, এটা 1, 2, 3, 4, 2, 3, 4। ঠিক যখন তুমি সার্কেলে ঢুকে গেলে তখন এটা হচ্ছে তোমার সার্কুলার কার্ভ। দেখো সার্কুলার কার্ভে একবার যখন তুমি চলে এলে তখন তার রেডিয়াসটা সেম থাকবে, ফলে এখানকার যা সুপার এলিভেশন, এখানকার সুপার এলিভেশন সেম হবে। তাহলে 1, 2, 3, 4, 5, এটা ধরা যাক 6, এটা ধরা যাক 7। সো এটাকে চাইলে 0 বলতে পারো। তার মানে 0 হোক বা 1 হোক, সবাই এই প্রোফাইলটা মেনটেন করবে স্ট্রেট, কোনো সুপার এলিভেশনের দরকার নেই। এইটা হচ্ছে 2 নম্বর সেকশান, এটা হচ্ছে 3 নম্বর সেকশান, এটা হচ্ছে 4 নম্বর সেকশান, 5, 6, 7 সবাই হচ্ছে সার্কুলার কার্ভ বাউন্ডারি, ফলে অফ কন্টেনিং দ্য সেম সুপার এলিভেশন। তো দিস ইজ হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি। নাও হোয়াট ইজ দ্য ম্যাথামেটিক্স বিহাইন্ড দিস, এটা আমি আগে বলিনি, এখন বলছি। ম্যাথামেটিক্যাল যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা খুব সিম্পল। সেটা হচ্ছে LS, লেন্থ অফ দ্য স্পাইরাল। আমি আবারও বলছি, রোডের ক্ষেত্রে জেনারেলি স্পাইরাল আমরা ইউজ করি, যে কারণে
স্পাইরাল টার্মটা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হয় ইন কেস অফ রোডস। এলএস এটা হচ্ছে ই এন ডাব্লু প্লাস ডাব্লু ই। এটার কি মানে? এটার অ্যাজ সাচ মানে যেটা সেটা হচ্ছে যে ই হচ্ছে সুপার এলিভেশন, টোটাল সুপার এলিভেশন তুমি কতটা দিচ্ছ, সিম্পল। টোটাল সুপার এলিভেশন তুমি কতটা দিতে চাইছো, মানে বেসিক্যালি রেট অফ চেঞ্জ অফ সুপার এলিভেশন, মানে যে তোমার সুপার এলিভেশন কত তুমি গেলে সার্কেলে 0.04, স্ট্রেট লাইনে কত ছিল 0, তাহলে চেঞ্জ কত হলো, চেঞ্জ হলো বেসিক্যালি 0.04। তো সেইটাকে তুমি ভেঙে দিচ্ছ, ঠিক আছে, সেটাকে তুমি গ্র্যাজুয়ালি চেঞ্জ করছো। হোয়াট ইজ দিস? দিস ইজ নাথিং বাট দ্য রোড উইথ। ডাব্লু ইজ দ্য মেন রোড উইথ অ্যান্ড ডাব্লু ই ইজ দ্য এক্সট্রা ওয়াইডনিং। ওকে, এক্সট্রা ওয়াইডনিংকে একসাথে ধরে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এরকম একটা দাঁড়ায়। সো দিস ইজ নাথিং বাট দ্য সুপার এলিভেশন ইজ ইজ ব্রোকেন ডাউন টু ডিফারেন্ট সেগমেন্ট, মানে সুপার এলিভেশনটাকে আমি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি চেঞ্জ করছি। এখানে যখন আমরা ম্যাথামেটিক্স করব তখন যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে 1/n, দিস ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ সুপার এলিভেশন, রেট অফ চেঞ্জ অফ সুপার এলিভেশন। কীরকম হলো ব্যাপারটা? ব্যাপারটা এরকম হলো, নোট ইট ডাউন। n ইজ ইকুয়ালস টু 150, আমি বলছি, ভ্যালুগুলো লিখে রাখো। আচ্ছা, তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের সুবিধার জন্য আমি একটা কোশ্চেন করছি তোমাদের, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ সুপার এলিভেশন, ফাইন। এবার 150 হচ্ছে আমাদের একটা টেরেনের জন্য, 60 হচ্ছে আমাদের আরেকটা টেরেনের জন্য। একটা হচ্ছে প্লেন অ্যান্ড রোলিং টেরেনের জন্য, আরেকটা হচ্ছে হিলি রিজিয়নের জন্য। কোনটা প্লেন অ্যান্ড রোলিং টেরেন হওয়া উচিত, কোনটা হিলি রিজিয়ন হওয়া উচিত, তোমরা বলবে, আমি লিখবো না কিছু। 150টা কার জন্য হওয়া উচিত, প্লেন রোলিং টেরেনের জন্য নাকি হিলি রিজিয়নের জন্য? 60টা তার উল্টোটা, কি হওয়া উচিত বুঝে বলো। কি বলছো? 150টা হিলি রিজিয়নের জন্য হওয়া উচিত। আচ্ছা, কেন বলছো? হিলি রিজিয়নে গ্রেডিয়েন্টটা বেশি হবে, মানে গ্রেডিয়েন্টটা মানে খাড়া হবে, সেই হ্যাঁ, তুমি কারণে ঠিকই মানে বলেছো, কিন্তু চেঞ্জ অফ। তুমি ব্যাপারটা উল্টো করে দিয়েছো। সেটা তোমার আইডিয়াটা ঠিকই আছে, ও যেটা বলছে সেটা হচ্ছে যে হিলি রিজনের ক্ষেত্রে আমাদের ধীরে 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 সুপার এলিভেশন চেঞ্জ করার স্কোপ থাকে না, আমাদের খুব শার্প চেঞ্জ করতে হয়, ঠিক আছে, তার মানে চেঞ্জটা খুব ড্রাস্টিক হবে। এবার একটা জিনিস খেয়াল করো, আমি কি বলেছি, 1/n হচ্ছে অ্যাকচুয়ালি রেট অফ চেঞ্জ অফ সুপার এলিভেশন। 1/n ইজ ইয়োর রেট অফ চেঞ্জ অফ সুপার এলিভেশন। তার মানে 1/150 এইটা একটা ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে নাকি 1/60 এটা একটা ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে বলে তোমাদের মনে হয়? 1/150 মানেটা কি? 1/150 মানে হচ্ছে তুমি যদি 150 মিটার যাও তাহলে তুমি 1 মিটার সুপার এলিভেশনে চেঞ্জ করছো। 1/60 মানে হচ্ছে যদি তুমি 60 মিটার যাও তখনই তোমার একটা 1 মিটার চেঞ্জ হয়ে যাচ্ছে। বা আমি এরকম উল্টো করে বলতে পারি যে 1/150 এটা, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2/150, তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি। অর্থাৎ বাঁদিকে যেটা আমি লিখেছি সেটা হচ্ছে যে 150 মিটার গেলে 1 মিটার সুপার এলিভেশন চেঞ্জ করছো, ডান দিকেরটা হচ্ছে 150 মিটার গেলে 2.5 মিটার সুপার এলিভেশন চেঞ্জ করছো। এবার বলো কোনটা হিল রিজিয়ন, কোনটা প্লেন অ্যান্ড রোলিং টেরেনের জন্য হওয়া উচিত? 60টা হিলি রিজিয়ন। ঠিক আছে, বোঝা যাচ্ছে যে রেট অফ চেঞ্জ অফ সুপার এলিভেশন ইজ বেসিক্যালি 1/n। ফলে প্লেন ল্যান্ডে আমাদের কাছে ইনাফ স্পেস থাকে, ফলে আমরা 150 মিটারে গিয়ে একটা 1 মিটার সুপার এলিভেশনে চেঞ্জ করতে পারি, মানে এই রেটে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এটা সাজেস্টেড, কিন্তু আইআরসি সাজেস্ট করে রেখেছে। আর 160 উই অ্যাকচুয়ালি ফলো ফর দ্য হিলি রিজিয়ন। সো নোট ইট ডাউন, প্লেন অ্যান্ড রোলিং টেরেন। স্যার, এটা কি 150 আর 60টা কি স্পেসিফিক ভ্যালু, মানে? একদম আইআরসির ভ্যালু, প্লেন অ্যান্ড রোলিং টেরেন, আর এটা হচ্ছে ফর হিলি রিজিয়ন। জিওমেট্রিক ডিজাইনটা পড়া হয়ে গেলে আমরা যখন নেক্সট উইকে কমপ্লিট করে ফেলবো, তখন যেটা হবে সেটা হচ্ছে যে নেক্সট উইক মানে নেক্সট ক্লাসে আর কি, তখন যে তারপরে যেটা আমি করবো সেটা হচ্ছে আইআরসির যে কোড আছে, আইআরসি 37, খুব খুব ইম্পর্ট্যান্ট একটা কোড। সেই কোডগুলো ধরে ধরে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কোথায় কী কী আছে। ফলে ইন ফিউচার যদি কখনো রোডে কাজ করো বা যদি কোনো পরীক্ষার জন্য প্রিপেয়ারও করো, গেটের জন্য হবে না, দরকার নেই, গেটের জন্য আমি যা বলছি সেগুলো মোর দ্যান সাফিসিয়েন্ট,
কিন্তু একটা আইডিয়া থাকা উচিত যে IRC-37 অ্যাকচুয়ালি কীভাবে ইউজ করতে হয় বা ওটার কোথায় কী আছে আর কি। তোমরা সেমিস্টারে পড়েছিলে, সেটা আমি একবার রিভাইজ করিয়ে দেবো, এখন দরকার নেই। ওকে, আচ্ছা, তার মানে এখানে মেইন আমাদের যে প্যারামিটারটা ছিল, যেটা আমরা ভালো বুঝতে পারছিলাম না, সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ সুপার এলিভেশন। এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে প্লেন অ্যান্ড রোলিং ট্রেনের জন্য 150 ইউজ করবে, কিন্তু যখন ফর্মুলা ইউজ করবে তখন কিন্তু আবার হঠাৎ করে দুম করে 1/150 বসিয়ে দেবে না। ফর্মুলা কিন্তু এটা 150 আর এটা 60 হবে। রেট অফ চেঞ্জ হচ্ছে 1/n, এইভাবে পুরো ব্যাপারটাকে ডেজিগনেট করা হয়। ঠিক আছে, ডাব্লুটা হচ্ছে উইডথ আর এটা হচ্ছে এক্সট্রা ওয়াইডনিং, লিখে রাখো। দিস ইজ দ্য উইডথ, এটা হচ্ছে সুপার এলিভেশন। সুপার এলিভেশন, এটা হচ্ছে উইডথ। এটা হচ্ছে সুপার এলিভেশন, এটা হচ্ছে উইডথ, আর এটা হচ্ছে এক্সট্রা ওয়াইডনিং। ওকে, ঠিক আছে। নেক্সট যেটা আমরা কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম লেন্থ অফ ট্রানজিশন কার্ভ বাই রেট অফ চেঞ্জ অফ সুপার এলিভেশন। কী পড়ছিলাম? লেন্থ অফ ট্রানজিশন কার্ভ বাই রেট অফ চেঞ্জ অফ সুপার এলিভেশন। আর কীভাবে আমরা লেন্থ অফ ট্রানজিশন কার্ভ ক্যালকুলেট করতে পারি, সেটা হচ্ছে বাই রেট অফ চেঞ্জ অফ রেডিয়াল অ্যাক্সেলারেশন। অর্থাৎ length of transition curve by rate of change of radial acceleration. ঠিক আছে, এটা অলরেডি ডিসকাস, তবে আমি আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ রেডিয়াল অ্যাক্সেলারেশন। রেডিয়াল অ্যাক্সেলারেশন কত ছিল মনে আছে তোমাদের? রেট অফ চেঞ্জ অফ রেডিয়াল অ্যাক্সেলারেশন, হোয়াট ওয়াজ রেডিয়াল অ্যাক্সেলারেশন? ইউনিট দিয়ে মাথায় রাখতে বলেছিলাম। কী ছিল রেডিয়াল অ্যাক্সেলারেশন? ইট ইজ বেসিক্যালি অ্যাক্সেলারেশন। পড়াশোনা করছো না তোমরা? ভি স্কোয়ার বাই আর, ভি হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তাকে তুমি একটা মিটার দিয়ে যদি ডিভাইড করে দাও, ইউ উইল বি গেটিং মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জায়গাগুলো যদি মিস করে যাও তাহলে গেট এর কোশ্চেনে কিন্তু পারফর্ম করতে অসুবিধা হবে। রেডিয়াল অ্যাক্সেলারেশন, তাহলে রেট অফ চেঞ্জ অফ রেডিয়াল অ্যাক্সেলারেশন মানে হচ্ছে যে আমার একটা সময় রেডিয়াল অ্যাক্সেলারেশন ছিল 0, একটা সময় হচ্ছে সেটা ভি স্কোয়ার বাই আর। তাহলে চেঞ্জ কত হলো? ভি স্কোয়ার বাই আর মাইনাস 0 ডিভাইডেড বাই টাইম, কারণ রেট চাওয়া হচ্ছে এখানে। সো রেট অফ চেঞ্জ অফ রেডিয়াল অ্যাক্সেলারেশন, সেটাকে সি বলা হয়, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর টি। ওকে, এইটা হচ্ছে আমার রেট অফ চেঞ্জ অফ রেডিয়াল অ্যাক্সেলারেশন। এবার এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে রেট অফ চেঞ্জ অফ রেডিয়াল অ্যাক্সেলারেশন তোমাকে বলা থাকতে পারে কখনো, ঠিক আছে, কখনো নাও থাকতে পারে। দুটো ইম্পর্টেন্ট জিনিস এখানে লিখে রাখো। সেটা হচ্ছে সি হচ্ছে 75 ডিভাইডেড বাই সরি ভুল লিখছি, 80 ডিভাইডেড বাই 75 প্লাস ভি, যেখানে ভি হচ্ছে কিলোমিটার পার আওয়ার। এটা একটা এম্পিরিক্যাল ফর্মুলা, প্লিজ কিপ ইন মাইন্ড।
দিস ইজ ইন কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দিস সি ইজ ইন মিটার পার সেকেন্ড কিউব। কারণ বুঝতে পারছো যে অ্যাক্সেলারেশন হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার নিচে একটা সেকেন্ড আসছে, তার মানে ইটস বেসিক্যালি মিটার পার সেকেন্ড কিউব। তার মানে এইটা একটা নর্মাল অ্যানালিটিক্যাল ফর্মুলা, এটা কিন্তু একটা এমপিরিক্যাল ফর্মুলা, মানে যেখানে তুমি ভি এর জায়গায় কিলোমিটার পার আওয়ারে ভেলোসিটি পুট করলে সঙ্গে সঙ্গে সি পেয়ে যাবে। সি এর দুটো রেঞ্জ আছে, সি এর মিনিমাম ভ্যালু আর সি এর ম্যাক্সিমাম ভ্যালু আছে। মিনিমাম ভ্যালু হচ্ছে প্রবাবলি 0.5 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 0.85। ওকে, যখন রিভাইজ করবে কোনো একটা জিনিস তখন হচ্ছে এইটা, কোনো একটা টপিক নেবে, সেই টপিকটার মধ্যে ছিলটা কি, রেডিয়াল অ্যাক্সেলারেশন ছিল ভি স্কোয়ার বাই আর, রেট অফ চেঞ্জ অফ রেডিয়াল অ্যাক্সেলারেশন হচ্ছে ভি স্কোয়ার আর ডিভাইডেড বাই টি হয়ে গেল, দ্যাট ইজ ইয়োর সি। এবার আমরা যদি অন্যভাবে ব্যাপারটাকে ট্রিট করতে চাই, মানে টাইম আর ভেলোসিটি নিয়ে যদি আমরা ভাবতে চাই, দ্য লেন্থ অফ ট্রানজিশন কার্ভ বা লেন্থ অফ স্পাইরাল, দ্যাট ইজ ভি ইন্টু টি। সো টি ক্যান বি রিটেন অ্যাজ এল এস ডিভাইডেড বাই ভি। ওকে, বা আমরা চাইলে, ঠিক আছে, আমরা এইটাও এখানে পুট করে দিতে পারি, টি এর জায়গায় এল এস বাই ভি, এটা এখানে জাস্ট প্লাগ ইট ওভার হিয়ার, এটাকে এখানে প্লাগ করে দাও। প্লাগ করে দিলে সঙ্গে সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে সি উইল বিকম কত পাচ্ছি এখানে, এল এস ডিভাইডেড বাই ভি ওপরে চলে যাবে, ভি কিউব নিচে আর সি, তাহলে সি কিউব সি হয়ে যাচ্ছে ভি কিউব ডিভাইডেড বাই আর ইন্টু এল এস। সো ফাইনালি এল এস ইজ ভি কিউব ডিভাইডেড বাই সি আর। একটা জিনিস মাথায় দেখো, আমি খালি এই শুধুমাত্র এইটুকুকে এম্পিরিক্যাল বললাম, কিন্তু এই পার্টটা, ঠিক আছে, এইটা একটা পিওরলি অ্যানালিটিক্যাল ফর্মুলা। তো এম্পিরিক্যাল ফর্মুলা তোমাকে এমনি মাথায় রাখতে হবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যানালিটিক্যাল ফর্মুলা চাইলে ইউ ক্যান ডিরাইভ অ্যাট এনি পয়েন্ট অফ টাইম অ্যান্ড ইউ হ্যাভ টু। দেখো আমার এই ফর্মুলা মাথায় রাখার কোনো দরকারই নেই, আমি জাস্ট প্রথম থেকে ডিরাইভ করে নেবো অ্যান্ড ইট উইল টেক সাম ফিউ সেকেন্ডস। আচ্ছা, তাহলে আমাদের মেন টার্গেটটা কি? আমাদের মেন টার্গেট ইজ অলওয়েজ টু ফাইন্ড আউট দিস লেন্থ অফ ট্রানজিশন কার্ভ, এবং সেটার বিভিন্ন প্যারামিটারের উপর ডিপেন্ড করে। এছাড়া যেটা থাকে সেটা হচ্ছে লেন্থ অফ ট্রানজিশন কার্ভ, এখানে আর কিছু বলার নেই। এটা লিখে রাখো, এটা একটা এম্পিরিক্যাল ফর্মুলা, এটুকু লিখে রাখতে পারো। যেখানে তুমি যখনই ভিতে কিলোমিটার পার আওয়ার পুট করবে সঙ্গে সঙ্গে সি এর যে ইউনিটটা সেটা চলে আসবে ইন মিটার পার সেকেন্ড কিউবে। ওকে, এরপর হচ্ছে লেন্থ অফ ট্রানজিশন কার্ভ থ্রু এম্পিরিক্যাল ফর্মুলা। কিছু এম্পিরিক্যাল ফর্মুলা আছে। ও সরি, আমি একটা জিনিস করতে ভুলে গেছি, তখন তোমাদের নোট করাতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে এই যে ফর্মুলাটা ছিল, ঠিক আছে, এই ফর্মুলাটা তখনই ইউজড হবে যখন আমরা pavement is rotated about its inner edge। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে যে আমরা তো সুপার এলিভেশন প্রোভাইড করছি, এই তো আমাদের মেন টাস্ক। তো সেটা আমরা দুরকমভাবে করতে পারি। ধরা যাক এটা হচ্ছে আমার বেসিক হরাইজন্টাল লাইন, ক্রস সেকশন অফ দ্য পেভমেন্ট। এবার হতেই পারে যে আমি এখানে আমার যে পেভমেন্টটা, সেই পেভমেন্টটাকে ইনার এজের রেসপেক্টে রোটেট করালাম। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমি কমপ্লিট যে পাচ্ছি, ঠিক আছে, আমি আমার যে কমপ্লিট যে সুপার এলিভেশন, সেই পুরো সুপার এলিভেশনটা আমি এখানে ইউজ করতে পারছি। কখনো এরকম হতে পারে যে পেভমেন্টটাকে আমি সেন্ট্রাল লাইনের রেসপেক্টে রোটেট করাচ্ছি। মোট মিলে কিন্তু হচ্ছে, মানে এখানে শুধু পুরোটা হচ্ছিল, এখানে এটা প্লাস এটা হচ্ছে তার মানে তুমি যদি যে কোনো একটা পার্ট নিয়ে কাজ করো, দ্যাট এসেন্সিয়ালি বিকামস ডিভাইডেড বাই 2। সো এলএস এর আরেকটা এর কাপল একটা ফর্মুলা হয়, ঠিক আছে, এলএস এর একটা কাপল ফর্মুলা যেখানে জাস্ট ডিভাইডেড বাই 2 হয়ে যায়, ডিভাইডেড বাই 2 ইন্টু এন ডাব্লিউ ডাব্লিউ, বা একই ব্যাপার, তুমি চাইলে এটাকে আর তুমি এটার নিচেও 2 দিয়ে ভাবতে পারো, একই ব্যাপার, জাস্ট এখানে একটা 2 আসে, হাফ চলে আসে যখন pavement is rotated about its center line। ঠিক আছে, এখানে দুটো ফর্মুলা, অ্যাকচুয়ালি কাপল ফর্মুলা আছে।
empirical formulas are there. আমরা কিন্তু লেন্থ অফ ট্রানজিশন কার্ভই বার করছি, ঠিক আছে? এই আগের পেজটা একটু দেখাবেন? হ্যাঁ, দেখাচ্ছি। empirical formula for to determine empirical formula to estimate length of transition curve. তিনটে এম্পিরিক্যাল ফর্মুলা আছে, আমি বলে দিচ্ছি। এই পেজটা for plain and rolling terrain, the LS is considered as 2.7 capital V square divided by R. For hilly region, LS is considered as only V square divided by R. These are the empirical formulas. ধরো তোমাকে এমন একটা প্রবলেম দিল, গেট হতে পারে, অন্য কোথাও হতে পারে, এসি হতে পারে, যেখানে তুমি এই যে ফার্স্ট মেথডটা ছিল রেট অফ চেঞ্জ অফ সুপার এলিভেশন, এটাকে তুমি বলি ফার্স্ট মেথড, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ওয়ান, দিস ইজ মেথড ওয়ান। রেট অফ চেঞ্জ অফ রেডিয়াল অ্যাক্সেলারেশন, এটা যদি মেথড টু হয়, আর এম্পিরিক্যাল ফর্মুলা এটা যদি মেথড থ্রি হয়, তাহলে তিনটে মেথড দিয়ে তুমি তিন রকমের ট্রানজিশন কার্ভের লেন্থ পাবে অবভিয়াসলি, তাই পাওয়ারও কথা। তাহলে তুমি কোনটাকে তোমার ট্রানজিশন কার্ভের লেন্থ হিসাবে কনসিডার করবে? দ্যাট ইজ দ্য ফাইনাল কোশ্চেন, যে তার মানে লেন্থ অফ ট্রানজিশন কার্ভ উইল বি minimum or maximum of these three values. এখানে মিনিমাম হবে না ম্যাক্সিমাম হবে, কি মনে হয়? মিনিমামটা নেওয়া হচ্ছে। মিনিমামটা নেওয়া উচিত কেন? ম্যাক্সিমামটা অবভিয়াসলি ম্যাক্সিমাম নেবে। বোঝার চেষ্টা করো, তুমি ট্রানজিট করাচ্ছ একটা স্ট্রেট লাইন থেকে তুমি একটা কার্ভ, তোমার কোনো একটা মানে যদি এরকম হয় যে একটা সাপোজ আসছে 150, একটা আসছে 160, একটা আসছে 170, তুমি যদি 150টা দিয়ে দাও, তাহলে তুমি দেখো যে তোমার এই যে অল দিস লেন্থস আর দিজ আর মিনিমাম লেন্থ রিকোয়ার্ড, ওকে? এই মিনিমাম লেন্থ তোমাকে দিতেই হবে। তার মানে তিনটের ক্ষেত্রে যেটা মিনিমাম ভ্যালু সেগুলো হচ্ছে 150, 160, 170। তো তোমাকে যদি প্রোভাইড করতে হয়, তাহলে তুমি যদি 170 প্রোভাইড করো, তাহলে সব কটার জন্য স্যাটিসফাই করে গেলো একসাথে। যে পার্টিকুলার মেথডের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল 150, তুমি যদি 170, ইফ ইউ প্রোভাইড 170, সো ইট অ্যাকচুয়ালি স্যাটিসফাইজ। ওকে, ঠিক আছে। Now we are moving to the questions. Super elevation needed. What is the formula? Formula is E plus F. এখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে সুপার এলিভেশন চেয়েছে।
স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল ফর্মুলা দিয়ে হয়ে যাওয়া উচিত। কেউ চাইলে এটাকে আমাদের যে ইনিশিয়াল ফর্মুলা ছিল যে স্মল ভি স্কোয়ার ডিভাইডেড বাই জি আর, সেটা দিয়ে করতে পারো, কিন্তু তার থেকে এই ফর্মুলাটা বেশি কনভিনিয়েন্ট। সো ভি 60 স্কোয়ার ডিভাইডেড বাই 170 127 ইন্টু 150 মাইনাস 0.15। আর কিছু বলেনি, হিলি রিজিয়ন নাকি আরবান রোড নাকি হিলি প্লেন অ্যান্ড রোলিং ট্রেন কিছু বলেনি। সো জাস্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ই ভ্যালু। 3.89%. কত 3.89%. পার্সেন্ট? ওকে, সো 0.0389। The next question, 1993। একটা জিনিস মাথায় রাখবে, গেট নেভার রিপিটস এনি কোয়েশ্চেন রিপিট করে না, কিন্তু কনসেপ্ট রিপিট হয়, ডেফিনেটলি হয়। ফলে আমরা যে কারণে কনসেপ্টগুলো তৈরি করার চেষ্টা করছি। 1.6, a road is passing through a hilly area with horizontal curve. Okay, if the super elevation provided is 1 in 10, this is also one kind of representation of super elevation। 1 in 10, 1 in 10 মানে হচ্ছে বেসিক্যালি 0.1, মানে 10%। 10% হচ্ছে হিলি রিজনে ম্যাক্সিমাম সুপার এলিভেশন যেটা প্রোভাইড করতে আমরা পারি, সেইটার ভ্যালু এখানে যেটাই প্রোভাইড করা আছে। ফাইন, উইথ এর ল্যাটারাল কোএফিসিয়েন্ট অফ ল্যাটারাল ফ্রিকশন অ্যাজ 0.16। 0.16 হচ্ছে স্মলার। দ্য মিনিমাম রেডিয়াস অফ দ্য হরিজন্টাল কার্ভ হুইচ দ্য ভেহিকলস ক্যান নেগোসিয়েট সেফলি হবে এটা অ্যাট আ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার। এগেন দ্য সেম থিং, আমরা যেটাকে রুলিং রেডিয়াস বলি অ্যাকচুয়ালি, ঠিক আছে, যে ফর্মুলাটা এখান থেকে আছে। দিস ইজ দ্য বেসিক ফর্মুলা। ঠিক আছে, এখানে ই প্রোভাইড করা আছে, এফ প্রোভাইড করা আছে, ভি প্রোভাইড করা আছে। সো অনলি থিং ইজ ইউ হ্যাভ টু নো দ্য আর ভ্যালু। আর হচ্ছে মিটার, এখানে কিলোমিটার পার আওয়ার 127। রুলিং রেডিয়াসের আমরা যে ফর্মুলাটা করেছিলাম সেটা হচ্ছে এর যে কাপল যে ফর্মুলাটা, সেটা হচ্ছে যে ই প্লাস এফ ইজ ভি স্কোয়ার ডিভাইডেড বাই জি আর। চাইলে এটা দিয়েও ক্যালকুলেট করতে পারো, কিন্তু আবারও বলছি যেহেতু কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, ফলে আমরা চাইলে এটাকেও ইউজ করতে পারি। সো আর ওয়াজ ভি স্কোয়ার ডিভাইডেড বাই ই প্লাস এফ ইন্টু জি। ভি হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার ডিভাইডেড বাই 127 ই প্লাস এফ 0.1 প্লাস 0.16। $48.45। অ্যান্সারটা চেক করে নাও। স্যার আমারও তাই এসেছে 48.45 এসেছে। 1.6 48.45। ওকে, ফাইন। আচ্ছা, সিমিলার বেশ কিছু প্রবলেম আমরা পরে পাবো, তাতে কোনো অসুবিধা নেই। দেখো 1.18, এই প্রবলেমটা কেন ইম্পর্টেন্ট? 1.18 মানে হচ্ছে এটা গেট 1998-এর কোয়েশ্চেন। এটার অনেকটাই তোমাকে অ্যাজিউম করে নিতে হবে, রাদার অ্যাজিউম না বলে যে স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো আমরা কনসিডার করি, সেই স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো নিয়ে আমাদের অ্যাকচুয়ালি কাজ করতে হবে।
ওকে, খুব অল্প ইনফরমেশন দেওয়া আছে এবং এখান থেকে ওভারটেকিং সাইড ডিস্টেন্স এটা বের করতে হবে। দেখো ডিজাইন স্পিড যেটা ক্যাপিটাল ভি সেটা দেওয়া আছে, দ্যাট ইজ 100 কিলোমিটার পার আওয়ার। আমি এক্সপেক্ট করছি না যে 2022-এ এরকম কোনো কোশ্চেন আসবে যেখানে অলমোস্ট কিছুই দেওয়া নেই। স্টিল একটা এরকম প্রবলেম করতে পারলে একটা কনফিডেন্স পাওয়া যায়। 100 কিলোমিটার পার আওয়ার অ্যাক্সিলারেশন যেটা সেটা হচ্ছে 0.53 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে গিভেন। Referring to the previous class, capital T is root under 4s divided by a. Now what is s? What is s? Before going into this, আমাদের যেটা করে নেওয়া উচিত সেটা হচ্ছে যে ভি কার স্পিড, যে ভেহিকেলটা ওভারটেক করবে তার স্পিড। তার মানে যে স্লো মুভিং ভেহিকেলের কথা আমরা কালকে বলছিলাম, সেই স্লো মুভিং ভেহিকেলের স্পিডটা ফার্স্টে আমরা বের করে নিই। অ্যাজ ইট ইজ ইন কিলোমিটার পার আওয়ার, সো উই ক্যান ইউজ দ্য 16। ওটা 16 ছিল, মিটার পার সেকেন্ড যদি থাকতো তাহলে সেটা 4.5 ছিল। সো দিস ইজ 100 মাইনাস 16, সো 84 কিলোমিটার পার আওয়ার। সো ভিবি ইজ 18 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। এবার যদি এটা 18 কিলোমিটার পার আওয়ার হয়, কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে 3.6 দিয়ে ডিভাইড করলে আমরা মিটার পার সেকেন্ডের এস্টিমেশনটা পেয়ে যাব। So small v b is 84 divided by 3.6 in meter per second. কেউ একটু বলো যে what is the value of this vb? 23.3. 22 23.33. 23.33. মিটার পার সেকেন্ড। ওকে, ভিবি পেয়ে গেছে। এই ভিবিটা বার করাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ভিবি যতক্ষণ না তুমি পাবে ততক্ষণ তুমি বাকিগুলো কিন্তু বার করাটা একটু ডিফিকাল্ট হবে। এবার একটা একটা করে দেখো। এস কী ছিল? এস ছিল হচ্ছে 0.7 হচ্ছে ছিল সেকেন্ড, ঠিক আছে? এই কারণে একটু কনসেপ্ট দিয়ে মনে রাখতে হবে, যাতে করে ফর্মুলা হিসাবে নয়। এটাও যদি কারোর মনে না থাকে তাহলে সে চাইলে এটাকে ডিরাইভ করে নিতে পারে, খুব বেশি টাইমও লাগবে না। 0.7 ওয়াজ দ্য রিয়াকশন টাইম, যখন তুমি মেন্টালি প্রিপেয়ার্ড যে তুমি ওভারটেক করবে কাউকে, সো ইউ আর অ্যালার্ট, ইন্টু ভিবি ইন্টু 0.7 প্লাস টিপিক্যালি যে রিজিড হুইল বেস, যেটা একটা গাড়ির সামনের চাকা পিছনের চাকা যে দুটো অ্যাক্সেল তার মধ্যেকার যে ডিস্টেন্স, সেটা হচ্ছে টিপিক্যালি 6 মিটার থাকে। সো ইট ইজ 0.7 ইন্টু 23.33 প্লাস 6, হোয়াট ইজ দ্য ভ্যালু? 22.33. কত? 22.33. 22.33 meter. Okay, so if S is 22.33 meter, so what is the value of T? T এর ভ্যালু হচ্ছে 4 into 22.33 divided by A is already given as 0.53 রুটের ভেতরে। কত সময় ধরে ওভারটেক করছে সেইটা এবার আমরা জেনে যাব। কত? Twelve point nine eight. বুঝতে পারলাম না। 12.98. 12.98 সেকেন্ড। ওকে, 12.98 সেকেন্ড। সো উই আর অলমোস্ট ডান। তার মানে আমাদের যে সেফ ওভারটেকিং সাইড ডিস্টেন্স হয় সেটা আমরা জানি যে d1 প্লাস d2 প্লাস d3। d1টা হচ্ছে যে ইনিশিয়ালি ও যখন এই যে ভিভি যে স্পিডটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে স্লোয়ার মুভিং ভেহিকেল, সেটা নিয়ে আমি ওভারটেক করবো এটা ভাবতে ভাবতে আমি কতটা দূর এগিয়ে গেছি সেইটার ক্যালকুলেশন হয়, এবং সেটাতে বেসিক্যালি রিয়াকশন টাইমটা দিয়ে করে। আমি জানি না, এখানে আমি জাস্ট একটা ট্রাই করছি, সেটা হচ্ছে আমি 2 সেকেন্ড ধরে কাজ করছি। এটা 2 না 2.5 এক্স্যাক্টলি আমার মনে থাকে না। কেউ যদি কনফার্ম হতো হলে অন্য কিছু, তাহলে আমাকে বলতে পারো। সো লেট আস কনসিডার অ্যাজ 2 সেকেন্ড। 23.33, দিস ইজ দ্য ভিবি অ্যাকচুয়ালি, অ্যান্ড দিস ইজ দ্য রিয়াকশন টাইম যখন তুমি অ্যালার্ট নও। তুমি হঠাৎ করে দেখলে যে সামনে একটা গাড়ি আছে, তখন তুমি মানে
এটা এটা ইনিশিয়াল পার্ট, ইনিশিয়াল ফেজ যেখানে তুমি ডিসাইড করছো যে ওভারটেক করবে। সো দ্যাট ইউ হ্যাভ টু কনসিডার অ্যাজ 2 or 2.5 কিছু একটা এখানে কনসিডার করা। দ্য সেকেন্ড ওয়ান ইজ D2। D2টা কি? D2টা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য ভিবিটি, ওই স্লোয়ার মুভিং ভেহিকেল কতটা মুভ করেছে ওই টাইমে 12.98 সেকেন্ডে, কতটা মুভ করেছে? 23.33 ইন্টু 12.98 প্লাস 2s। এস কত? 22.33। 2 ইন্টু এস 22.33। হোয়াট অ্যাবাউট D3? D3তে কী করবো? D3টা খুব সিম্পল বেসিক্যালি। কত হবে D3? D3টা কি? কেউ কেউ বলতে পারে এখানে তো আমাকে বলে দেয়নি যে এটা একটা 2-ওয়ে লেন নাকি সিঙ্গেল লেন। 0। কিন্তু কিন্তু দেখো, ভেবে দেখো, আমরা ওএসডি যখন ক্যালকুলেট করছি, সেফটি নিয়ে যখন আমরা ভাবছি এবং নাথিং ইজ গিভেন, তখন অবভিয়াসলি আমরা ওয়ার্স্ট কেস ডিজাইন করব। সো উই হ্যাভ টু অ্যাকচুয়ালি কনসিডার দ্য সেকেন্ড লেন। 100 দিতে হবে তো, ভিটা 100। যেহেতু ডিজাইন স্পিড এখানে বলা আছে 100 কিলোমিটার পার আওয়ার, যে আমি যে স্পিডে যাচ্ছি এর ম্যাক্সিমাম স্পিড কত লিমিট আমাকে বলা নেই, ফলে আমি 100 কিলোমিটার পার আওয়ার দিয়ে এই স্পিডে উল্টো দিক থেকে একটা গাড়ি আসছে এটা ধরে আমরা কাজটা করতে পারি। এবার এটা যদি 23.33 হয়, আমি রাফলি বলতে পারি এটা 27, মানে এটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, ইট উইল বিকাম 27.83 মিটার পার সেকেন্ড। 4.5 যেহেতু অ্যাড হচ্ছে, 27.83। আর একটু ক্লোজ অ্যাপ্রক্সিমেশন হতে পারে, আমি রাফলি বললাম 27.83। কোন সময় আসছে? যে সময় আমার যে মেন ভেহিকেল, যেটা এ ভেহিকেল, যেটার ক্যাপিটাল টি 12.98 সেকেন্ডে যখন ও ওভারটেক করছে, তখন ও কতটা এগিয়ে আসবে, সেটা হচ্ছে 27.83 ইন্টু 12.98। This all together it should give you the value of safe overtaking side distance. The final value, খুব জোরে এখানে 2 এর বদলে 2.5 হতে হবে, বাকি এভরিথিং ইজ ফাইন। আরেকবার, 754.7 শোনা যাচ্ছে 754.72 754 point something, okay, 770. Just check the answer.